সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও ইসরায়েল প্রতিদিন শারম আল শেখ চুক্তি লঙ্ঘন করছে। সংগঠনটি বলেছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতি দুর্বল করছে এবং তা পুরোপুরি ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। হামাস ইসরায়েলকে এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে দায়ী করেছে। হামাস বলেছে, চুক্তির প্রথম 72 ঘন্টার মধ্যেই জীবিত সব ইসরায়েলি বন্দীকে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে রেড ক্রস ও মধ্যস্থতাকারীদের সহযোগিতায় নিহতদের লাশ শনাক্তের কাজ অব্যাহত আছে। এখন পর্যন্ত 28টির মধ্যে 24টি লাশ হস্তান্তর করা সম্ভব হয়েছে এবং বাকি 4টির অবস্থানও ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় শনাক্ত করে তাদের জানানো হয়েছে। হামাস বলেছে, ইসরায়েলি বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পরও গাজায় প্রতিদিন অভিযান চালিয়ে 271 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহতদের 91%ই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে 107টি শিশু ও 39 জন নারী। এছাড়া 622 জন আহত হয়েছেন এবং 35 জনকে আটক করা হয়েছে। হামাস জানিয়েছে, ইসরায়েল ইয়েলো লাইনের বাইরে অন্তত 30 বর্গ কিলোমিটার এলাকায় ঘরবাড়ি ধ্বংস, সামরিক টহল এবং কনক্রিটের বাঁধ স্থাপন করছে, যা চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা আনরোয়া ত্রাণ সরবরাহে বাধা দিচ্ছে। এতে 6000-এর বেশি ত্রাণ প্যাকেজ আটকে আছে। এক মাসে মাত্র একটি ডিমের চালান প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী নির্ধারিত সহায়তার মাত্র 40% ও জ্বালানির মাত্র 8% গাজায় প্রবেশ করতে পেরেছে। হামাস অভিযোগ করে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার বিদ্যুৎ কেন্দ্র চালু হতে দিচ্ছে না এবং অবকাঠামো মেরামতের সরঞ্জামও আটকে রেখেছে, যা গাজায় মানবিক সংকট দীর্ঘায়িত করার কৌশল। চুক্তি অনুযায়ী 2025 সালের 20 অক্টোবর থেকে রাফা সীমান্ত উভয়মুখী খোলার কথা থাকলেও ইসরায়েল এখনও তা বন্ধ রেখেছে। এতে হাজারো অসুস্থ মানুষ, শিক্ষার্থী ও সাধারণ নাগরিক চরম দুর্ভোগে পড়েছেন। হামাস অভিযোগ করে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনি শহীদদের প্রতি অমানবিক আচরণ করছে। অনেককে ঘটনাস্থলে গুলি করে হত্যা করা হয়েছে, আবার কারো লাশ ট্যাঙ্কের নিচে পিষ্ট করা হয়েছে, যা স্পষ্ট যুদ্ধাপরাধ। এছাড়া সংগঠনটি জানায়, ইসরায়েল এখনও আটক ফিলিস্তিনিদের পূর্ণাঙ্গ তালিকা দেয়নি। গাজার 1800-রও বেশি মানুষ নিখোঁজ, যাদের ভাগ্য অজানা। নার্স তাসনিম মারওয়ান আল হামস সহ নারী ও শিশুদের আটক অব্যাহত রয়েছে। হামাস জানায়, তারা যুদ্ধবিরতি চুক্তি ও ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের মানবিক ও জাতীয় দায়িত্বে অটল রয়েছে। সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায় ও গ্যারান্টি প্রদানকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যেন তারা ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত করেন। দিল্লির রেড ফোর্টের কাছে ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত 13 জন মারা গেছেন এবং প্রায় 20 জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় একটি হুন্ডাই i20 গাড়ি ট্রাফিক সিগন্যালে থামার পর হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে গাড়িটি ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং আশেপাশের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। চারদিকে দেহাবশেষ ও গাড়ির অংশ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে পুলিশ ঘিরে ফেলে এবং ভিড় দূরে সরিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশ জানায়, বিস্ফোরণটি গাড়ির ভেতর থেকেই হয়েছে। গাড়িটি বহুবার মালিকানা বদল হয়েছে। প্রথম মালিককে আটক করা হয়েছে কারণ গাড়ির রেজিস্ট্রেশন এখনও তার নামই। পরে যিনি কিনেছিলেন তাকেও পুলিশ গ্রেফতার করেছে। গাড়িটির নম্বর প্লেট ছিল হরিয়ানার। ঘটনার বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তদন্তকারীরা এটিকে আত্মঘাতী হামলা হিসেবেও দেখছেন। তবে বিষয়টি এখনও নিশ্চিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভুটান সফরে থেকেও ঘটনার পরপরই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তিনি খুবই মর্মাহত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি আরও বলেন, যারা এই ঘটনার পরিকল্পনাকারী তারা কেউই রেহাই পাবে না এবং সবাইকে বিচারের আওতায় আনা হবে। তিনি রাতভর তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছেন। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি নিরাপত্তা বৈঠক করেছেন। তিনি দেশজুড়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বলেন, সরকার দ্রুত ও গভীরভাবে তদন্ত চালাচ্ছে এবং শিগগিরই সব তথ্য প্রকাশ করা হবে। ভারতীয় গণমাধ্যম বলছে, তদন্তকারীরা বিস্ফোরণে অ্যামোনিয়াম নাইট্রেট, ফুয়েল অয়েল এবং ডেটোনেটর ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখছেন। বিস্ফোরিত গাড়ির অংশ ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে, যাতে বিস্ফোরণের ধরন নিশ্চিত করা যায়। ঘটনার পর রেড ফোর্ট 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এলাকা পুরোপুরি সিল করে
তন্ন তন্ন করে খতিয়ে দেখা হচ্ছে কোনো অতিরিক্ত বিস্ফোরক বা গুরুত্বপূর্ণ আলামত আছে কিনা। এই ঘটনা দিল্লির নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে। রাজধানীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের কাছে এমন বিস্ফোরণ হওয়ায় গোটা দেশ সতর্ক হয়ে গেছে। এখন সবাই অপেক্ষা করছে তদন্ত শেষ হলে জানা যাবে এটি সত্যিই সন্ত্রাসী হামলা কিনা, আত্মঘাতী বিস্ফোরণ কিনা, নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে। ঘরোয়া বিক্ষোভে পড়ছে ইসরায়েল। আলট্রা অর্থোডক্স ইহুদি বা হারেদি সম্প্রদায়ের নেতারা সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান আইনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের অংশ হিসেবে প্রধান কয়েকটি কোম্পানিকে বয়কট করার কথা বিবেচনা করছেন। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 13 সোমবার জানিয়েছে, হারেদি নেতারা বাধ্যতামূলক সামরিক সেবা এবং তাদের সম্প্রদায়ের সদস্যদের সেনাবাহিনীতে পাঠানোর জন্য গ্রেফতারের প্রতিবাদে বড় বড় ইসরায়েলি কোম্পানির পণ্য বয়কটের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, যা ইসরায়েলি অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানতে পারে। খবরে বলা হয়, শীর্ষস্থানীয় র্যাবাই ও তওরাত পরিষদের সদস্যরা 1 মাসের জন্য তাদের অনুসারীদেরকে ট্রাউস, তেনুভা ও ওসেম এর মতো বড় খাদ্য ও দুগ্ধজাত পণ্যের কোম্পানির পণ্য ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দেবেন। ইহুদি আদালতের একজন কর্মকর্তা চ্যানেল 13কে বলেছেন, হারেদি জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 15 লাখ। আমরা চাইলে বড় বড় কোম্পানিকে অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে ফেলতে পারি এবং এতে সরকারকে সিদ্ধান্ত নিতে চাপের মুখে পড়তে হবে। সেনাবাহিনীতে পাঠানোর জন্য হারেদি সদস্যদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকলে আমরা নিশ্চুপ থাকব না। অর্থনীতিবিদদের মতে এমন পদক্ষেপ ইসরায়েলি অর্থনীতিতে বড় ক্ষতির কারণ হতে পারে। যদিও ক্ষতির সঠিক পরিমাণ এখনও পরিষ্কার নয়। এর আগে 2023 সালে হারেদিরা অ্যাঞ্জেল নামের একটি বেকারি কোম্পানি বয়কট করেছিলেন, কারণ ওই কোম্পানির প্রতিনিধি হারেদিদের সেনাবাহিনীতে পাঠানোর দাবিতে অনুষ্ঠিত এক বিক্ষোভে অংশ নিয়েছিলেন। বয়কটের পর কোম্পানিটি হারেদিদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিল। চ্যানেল 13-এর তথ্য অনুযায়ী বর্তমানে হারেদি নেতাদের বয়কট পরিকল্পনা থেকে বিরত রাখার একমাত্র উপায় হল তাদের জন্য বিশেষ সুবিধা বহাল রাখার একটি খসড়া আইন উপস্থাপন করা, যার অনুমোদনের প্রতিশ্রুতি নেতানিয়াহু বর্তমান সরকার গঠনের আগেই দিয়েছিলেন। এদিকে হারেদিরা প্রতি বৃহস্পতিবার তেল আবিব ও জেরুজালেমে বড় বিক্ষোভ করছেন, যাতে পার্লামেন্টের ওপর চাপ সৃষ্টি করা যায়। তারা নেতানিয়াহুকে সতর্ক করেছেন, যদি তাদের শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে অব্যাহতি দেওয়া না হয় তবে তারা তার জোট সরকার ভেঙে দিতে পারেন। এর আগে হারেদি নেতা রাবাই মোশে হির্শ সতর্ক করেছিলেন, সরকার যদি অব্যাহতি আইন পাশ না করে তবে নেসেট ভেঙে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। হারেদিদের বাধ্যতামূলক সামরিক সেবার আওতায় আনার ইস্যুটি এখন ইসরায়েলি রাজনীতির অন্যতম বড় সংকটে পরিণত হয়েছে। হারেদিরা দাবি করছেন, ধর্মীয় শিক্ষার্থীদের যুদ্ধ ও সেনা সেবার বাধ্যবাধকতা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিতে হবে। কিন্তু বহু ইসরায়েলি, বিশেষ করে বিরোধী দলগুলো বলছে, সামরিক সেবায় সবাইকে সমানভাবে অংশ নিতে হবে। এর পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনীও মানব সম্পদের তীব্র ঘাটতিতে ভুগছে। শনিবার রাতে বিরোধী দলগুলোর নেতারা বৈঠকে ঘোষণা দেন, তারা সেনা সেবা থেকে হারেদিদের অব্যাহতি দেওয়ার আইন পাশ ঠেকাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন এবং এমন আইন পাশে বাধা দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পর্যবেক্ষকদের মতে, হারেদি ইস্যুতে ইসরায়েলি সমাজ নতুন এক রাজনৈতিক ও সামাজিক সংকটের দিকে অগ্রসর হচ্ছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় এবং আরও জটিল ধাপ নিয়ে আলোচনার অংশ হিসেবে মার্কিন মধ্যস্থতাকারীরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন। সোমবার রয়টার্স জানিয়েছে, আলোচনায় মূলত রাফা এলাকায় টানেলের ভেতরে অবস্থানরত হামাস যোদ্ধাদের নিরাপদে চলে যাওয়ার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। ইসরায়েলি সরকারের মুখপাত্র জানান, নেতানিয়াহু এবং মার্কিন দূত জ্যারেড কুশনার হামাসকে নিরস্ত্র করা, গাজা থেকে অস্ত্র অপসারণ ও হামাস যেন ওই অঞ্চলের শাসনে ভূমিকা রাখতে না পারে, এসব বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক সম্পর্কে অবগত এক সূত্রের বরাতে বলা হয়, সেখানে টানেলে থাকা হামাস যোদ্ধাদের ইস্যু এবং ট্রাম্পের পরিকল্পনায় উল্লেখিত গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েনের বিষয় নিয়ে আলোচনা হয়। মুখপাত্র আরও জানান, গাজা সংক্রান্ত ইসরায়েলের নীতিমালা নিয়ে যে কোনো সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই নেওয়া হবে।
গত সপ্তাহে মার্কিন দূত স্টিভ উইটকফ রাফায় আটকে পড়া যোদ্ধাদের নিরাপদে ফিরে যাওয়ার প্রস্তাবকে যুদ্ধবিরতি বাস্তবায়নের পরবর্তী ধাপের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে উল্লেখ করেছিলেন। তবে দুই পশ্চিমা কূটনীতিক রয়টার্সকে জানান, ইসরায়েল এখনও এমন কোনো নিরাপদ পথ অনুমোদনে রাজি নয়, তা গাজার ভেতরে হোক কিংবা মিশরের দিকে। একজন হামাস কর্মকর্তা নিশ্চিত করেছেন, নিরাপদে সরে যাওয়ার বিষয়ে আলোচনা এখনও চলছে। তিনি বলেন, চুক্তি বাস্তবায়নে বাধা সৃষ্টি করতে পারে এমন কোনো পদক্ষেপ নিতে চায় না হামাস। তবে তারা যোদ্ধাদের আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। রোববার এক বিবৃতিতে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস জানায়, রাফায় তাদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের জন্য ইসরায়েল সম্পূর্ণ দায়ী। সংগঠনটি জানায়, তাদের যোদ্ধারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবেন না। বিবৃতিতে আরও বলা হয়, আল কাসাম ব্রিগেডসের অভিধানে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। তারা দাবি করেন, রাফার যোদ্ধারা দখলদার বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় আত্মরক্ষার অবস্থানে রয়েছেন। আত্মসমর্পণের জন্য তারা প্রস্তুত নন। এক ফিলিস্তিনি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা তৎপরতা বাড়িয়েছেন, কারণ জোর করে যোদ্ধাদের সরানোর চেষ্টা পুরো যুদ্ধবিরতি প্রক্রিয়াকেই ঝুঁকির মুখে ফেলতে পারে। ইসরায়েলি চ্যানেল 15-এর বরাতে আরব সূত্র জানায়, যুদ্ধ পরবর্তী পর্যায়ে কায়রোর ভূমিকা নির্ধারণের লক্ষ্যে মিশর একটি বড় প্রতিনিধি দলকে দীর্ঘ সফরের জন্য গাজায় পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। দলটি ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করে গাজা পুনর্গঠনের কাঠামো এবং নিরাপত্তা প্রশাসনিক ব্যবস্থা প্রণয়নের কাজ করবে। ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি দেওয়া একটি বিতর্কিত বিলের প্রথম পাঠ অনুমোদন করেছে ইসরায়েলি পার্লামেন্ট। সোমবার অনুষ্ঠিত ভোটাভুটিতে 39 জন আইন প্রণেতা বিলের পক্ষে এবং 16 জন বিপক্ষে ভোট দেন। বিলটি এখন নেসেটের জাতীয় নিরাপত্তা কমিটিতে পাঠানো হবে, যেখানে আরও দুটি পাঠের পর এটি আইনে পরিণত হতে পারে। ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভির এক বিবৃতিতে বলেন, মৃত্যুদণ্ড সংক্রান্ত এই আইন আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আইনে বলা হয়েছে, ইসরায়েলের নাগরিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত কোনো ফিলিস্তিনিকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে। তবে একই ধরনের অপরাধে কোনো ইসরায়েলি নাগরিক যদি ফিলিস্তিনিকে হত্যা করে, তার ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। এই বিলটি প্রথম উত্থাপন করা হয় 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর আগেই, যা সম্প্রতি আবারও সংসদে পুনরায় উত্থাপিত হয়। একই দিনে নেসেট আরেকটি বিতর্কিত বিলের প্রথম পাঠও অনুমোদন করেছে, যেটি আল জাজিরা আইন নামে পরিচিত। এই আইনে ইসরায়েলি সরকারকে আদালতের আদেশ ছাড়াই বিদেশি গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। হারেটস পত্রিকার তথ্য অনুযায়ী এই বিলের পক্ষে 50 জন এবং বিপক্ষে 41 জন ভোট দেন। ইসরায়েল এরই মধ্যে আল জাজিরার অফিস বন্ধের নির্দেশ দিয়েছে এবং গাজা ও দখলকৃত পশ্চিম তীরে তাদের সেনারা শত শত সাংবাদিককে হত্যা করেছে, যাতে দখলদার বাহিনীর অপরাধগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ না পায়। গত সপ্তাহে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মৃত্যুদণ্ড বিলকে যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করে বলেছে, এটি ইসরায়েলের ক্রমবর্ধমান চরমপন্থা ও অপরাধ প্রবণতার প্রতিফলন। বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের বিচার ব্যবস্থা ও নেসেট আসলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধকে বৈধতা দেওয়ার হাতিয়ার হিসেবে কাজ করছে। হামাস এবং ইসলামিক জিহাদ উভয় সংগঠনই এই বিলের তীব্র নিন্দা জানিয়েছে। হামাস বলেছে, এই আইন ইসরায়েলের নিকৃষ্ট ও ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। ইসলামিক জিহাদ বলছে, বিলটি হাজার হাজার ফিলিস্তিনির জীবন ঝুঁকির মুখে ফেলবে এবং নির্বিচারে মৃত্যুদণ্ডের পথ খুলে দেবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।